স্বাগতম আপনাকে ফেয়ারকাস্ট এফএম। গত পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম রহস্যময় মাটির কলসি পর্ব 1। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তারই দ্বিতীয় পর্ব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। এখানে একটা কথা বলে রাখি, যারা প্রথম পর্ব শোনেননি অবশ্যই প্রথম পর্ব শুনে তারপর দ্বিতীয় পর্ব শুনবেন, তাহলে এর গভীরতাটা বুঝতে পারবেন। বলছে নুসরাত আপু। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম সেই রহস্য হিম করার মতো দৃশ্য দেখে দাদির শ্বশুর আর এক মুহূর্ত দেরি না করে সিদ্ধান্ত নিলেন এই রহস্যটা তিনি বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকালে দাদি ঘর থেকে বেরিয়ে কাচের মতো নিষ্পাপ চোখে সোজা রান্নাঘরের দিকে চলে যেতেই দাদির শ্বশুর অতি সাবধানে দাদির ঘরে প্রবেশ করলেন। কিন্তু ঘরে ঢুকতেই দেখে অন্য এক দৃশ্য, যা দেখে তিনি রীতিমতো শিহরে উঠলেন। পুরো ঘরে যেন কোন এক তাণ্ডব লীলার মধ্য দিয়ে গেছে। ঘরের কাঠের দেয়ালের কয়লা আর রক্তবোচা কয়লা আর কাদামাটির মতো তরল দিয়ে আবৃত কিছু আঁকিবুকি করা। সেখানে লেখা ছিল কিছু অশুভ প্রাচীন প্রতীক, শয়তানের সিংহওয়ালা বিকট মূর্তির ছবি, আর দেয়ালে দেয়ালে বড় বড় অগণিত কালো হাতের ছাপ, যা দেখে মনে হচ্ছিল ঘরের ভিতর কেউ দেয়াল আঁকড়ে বের হতে চেয়েছিল। আর সবচেয়ে ভয়ানক বিষয়টি যা দেখলেন তিনি, তা হলো দাদির জানালার কাছে যে পিতলের বাটিতে দুধ রাখতেন, সেই বাটিতে কোনো দুধ নেই। সেখানে থকথকে লাল টাটকা রক্ত, আর সেই রক্ত থেকে নাড়ি ভুড়ি পচা দুর্গন্ধ বের হচ্ছে। রক্তে ছোট ছোট পোকা কিলবিল করতেছে। দাদির শ্বশুর এসব দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তীব্র আতঙ্কে তিনি তখনই লোক পাঠিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে নিজের বোনকে খবর দিলেন। বিকেলের দিকে তার বোন তাদের বাড়িতে এসে পৌঁছালেন। বলে রাখা ভালো, দাদির শ্বশুরের সেই বোন ছিল অত্যন্ত অহংকারী, খোঁড়া, রাগী এবং বদমেজাজি একজন নারী। জিন ভূত বা তান্ত্রিক শক্তিতে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। তিনি বাড়িতে পা রেখে চেঁচামেচি ও শোরগোল শুরু করে দিলেন। এটা কি মানুষের ঘর নাকি চিড়িয়াখানা? ঘরের মধ্যে কিসের এত ভয়ের নাটক? কই ভূত, কোথায় অশুভ শক্তি? আজকে আমি ভূতের বংশ নির্বংশ করে ছাড়ব। দাদির শ্বশুর ও ননদ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি কারো কথা কানেই তুললেন না। তিনি সোজা রান্নাঘর থেকে একটা পুরনো ঝাড়ু ঝাঁটা হাতে নিয়ে হন হন করে বাড়ির পিছনে সেই অভিশপ্ত মাটির কলসির দিকে চলে গেলেন। তার পেছনে পেছনে দাদির শ্বশুর ও ননদও ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে গেলেন। তিনি কলসির সামনে গিয়েই গালাগালি ঝড় তুললেন। ঝাঁটা দিয়ে কলসির গায়ে সজোরে কয়েকটা আঘাত করতেই বিষাক্ত গলায় বললেন, কই দেখি কোন শয়তান এই কলসিতে লুকিয়ে আছে? বের হ বলতেছি, দেখি কার কত শক্তি, আমি কি করতে পারিস। গালাগালি দিতে দিতেই তিনি যেই না দ্বিতীয়বার ঝাঁটাটা দিয়ে কলসিতে আঘাত করতে যাবেন, এমনি চারপাশের পুরো বাতাস হঠাৎ জমে বরফ হয়ে গেল। গাছের একটি পাতাও নড়তেছিল না, এমনকি বিকালের সূর্যটাও যেন কোনো এক মুহূর্তের জন্য লালচে হয়ে গেল। দাদির পিসি শাশুড়ির মুখ থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছিল না। তিনি অপলক চোখে কলসির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তিনি রক্তবমি করা শুরু করলেন, আর হঠাৎ দেখা গেল মাটির কলসিটা নিজের জায়গায় দাঁড়িয়ে ভীষণ জোরে কাঁপতে শুরু করছিল। কিন্তু মাটির তৈরি হলেও কলসিটির একটি আঁচড়ও লাগছিল না, বরং তার গায়ে আঁকা রক্তবর্ণের অশুভ নকশাগুলো থেকে বিষাক্ত লাল কুয়াশা ও আগুনের মতো চরম তাপ ঠিকরে বের হতে লাগলো। কলসির ভিতর থেকে একসাথে শত শত মানুষের কান্না ও প্রকর্ষ বিকট মিশ্রিত হাসি আসতে লাগলো। পর মুহূর্তেই কোনো দৃশ্যমান হাত ছাড়াই দাদির পিসি শাশুড়ি শূন্যের 4-5 হাত উপরে উঠে গেলেন। তার গলার নলি দৃশ্যহীন কোনো শক্তিতে আটকে গেল, আর তিনি যন্ত্রণায় চোখ উল্টে চটফট করতে লাগলেন। তার গায়ের সমস্ত রক্ত যেন অদৃশ্য বাষ্পে মিশুষে নিল। মুহূর্তের মধ্যে তার মুখ শুকিয়ে কালচে হয়ে গেল। এরপর এক প্রচন্ড আছাড় খেয়ে তিনি ভিটের ওপর শক্ত মাটিতে নিথর হয়ে পড়ে রইলেন।
ঠিক সেই মুহূর্তেই উঠানের 100 বছরের পুরানো সবুজ আম গাছটি চোখের সামনে শুকিয়ে ছাইয়ের মতো কালো হয়ে যেতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখে দাদির শ্বশুর ও ননদ বিকট চিৎকার দিয়ে পিছু হটে গেলেন। ঘটনার আকস্মিকতায় দাদি ঘর থেকে বিকট গর্জন তুলে ধেয়ে এলেন, কিন্তু তার হাঁটার ভঙ্গি স্বাভাবিক ছিল না। তিনি মাটি স্পর্শ না করে শূন্যে ভেসে দ্রুত গতিতে এগোচ্ছিলেন। দাদির চোখ থেকে গড়িয়ে পড়ছিল ঘন কাঁচা রক্ত। দাদি সেই কাঁপতে থাকা লাল আলোর কলসিটার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং অশুভ হাসিতে ফেটে পড়লেন। কোনো এক প্রাচীন জাদুঘরের ভাষায় মন্ত্র পড়তে লাগলেন। পুরো ভিটার মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। দাদির শ্বশুর বুঝতে পারলেন আর এক মুহূর্ত দেরি হলেই এই ভিটার একজন মানুষও বেঁচে ফিরবে না। তিনি নিজের ভয়কে বিসর্জন দিয়ে কবিরাজের দেওয়া সেই পানি পড়া দাদির গায়ে ও কলসির চারপাশে ছিটিয়ে দিতে লাগলেন এবং উচ্চ স্বরে পবিত্র কালেমা পাঠ করতে লাগলেন। পড়া পানি আর পবিত্র বাক্যের স্পর্শ লাগাতেই কলসি থেকে কান ফাটানো ধোঁয়া আর বিকট শব্দ চিৎকার বের হতে লাগলো। দাদি নিজের মাথা চেপে ধরে মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। এক সময় সংজ্ঞানহীন হয়ে গেল। সেই রাতে পুরো গ্রামের পরিবেশ থমথমে হয়ে রইল। দাদির সাথে ওই রক্তহীন করা ঘটনার পরের দিন সকালে যখন দাদির জ্ঞান ফিরল, তখন পরিবারের মানুষ স্থির হয়ে গেল, নিঃশ্বাস ফেলার মতো এক নতুন নরক যন্ত্রণার মুখে পড়ল। দাদির আচরণে আর কোনো স্বাভাবিক মানুষের চিহ্ন মাত্র ছিল না। তিনি ঘরের চৌকির ওপর দুই পা অস্বাভাবিক কোণে মুড়ে মাথাটা একপাশে পুরোপুরি ঝুলিয়ে উল্টো হয়ে বসেছিলেন। তার দীর্ঘ ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ঢেকেছিল। সেই অন্ধকারের ভিতর থেকে দুটি চোখ আগুনের ঘাঁটি আঙ্গারে মতো জ্বলছিল, আর তার মুখ থেকে বেশি আসছিল এক পৈশাচিক হাড় কাঁপানো খিলখিলে হাসি। এরপর থেকে দিন যত গড়াতে লাগলো, দাদির এই অশুভ রূপ আরো ভয়ানক রূপ নিতে লাগলো, আর এই রূপ তীব্র থেকে চরমতম ভয়াবহ ছিল। দাদি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া পুরোপুরি ত্যাগ করলেন। দিনভর অন্ধকার ঘর ঘুটঘুটে মেরে বসে থাকতেন। তিনি রাত 12টার পরই তিনি ঘর থেকে নিঃশব্দ হয়ে বের হতেন। তিনি নিঃশব্দে হামাগুড়ি দিয়ে সোজা বাড়ির পিছনে মুরগি ও হাঁসের খাঁচার দিকে যেতেন এবং জ্যান্ত হাঁস বা মুরগির গলা নিজের বড় বড় নখ দিয়ে চিরে সেখান থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত যে বের হয় সেটা চুষে খেতেন। এরপর দিন সকালে রান্নাঘরের কোণে পচা মাংসের দুর্গন্ধে সাথে ছেঁড়া পালক, নাড়ি বুড়ি, রক্তমাখা মাথা অবস্থায় তাদের অর্ধ অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যেত। এছাড়াও মাঝরাতে দাদি ঘরের দেয়ালের বাঁশ বেয়ে যখন ঘরের চালের কাঠের ওপর উঠে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকতেন, তখন তার মুখ থেকে একই সাথে 3-4টি ভিন্ন গলার শব্দ বের হতো। কখনো কোনো অবুঝ বাচ্চার করুণ কান্না, কখনো কোনো বুড়ো মানুষের কর্কশ গর্জন, আবার কখনো অদেখা পিশাচের অচেনা ভয়ানক ভাষার অভিশাপের মন্ত্র। সেই মন্ত্রের তীব্রতায় ঘরের মাটির মেঝেতে ফাটল ধরে যেত। শুধু তাই নয়, দাদির গা থেকে পচা নাড়ি বুড়ি আর রক্তর মতো মারাত্মক দুর্গন্ধ বেরোতে লাগে। বাড়ির আশেপাশের কুকুর কিংবা বিড়ালগুলো যদি দাদিকে দেখতো, তবে মুহূর্তের মধ্যে বিকট চিৎকার দিয়ে মুখ থেকে রক্ত ফেনা দিয়ে খিঁচুনি দিয়ে মারা যেত। দাদির পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠল যে দিনের আলোতেও মনে হতো দাদির ঘরটা চারপাশে ঘন কুচকুচি কালো অন্ধকারের চাদর জড়িয়ে আছে। দাদির শ্বশুর বুঝতে পারলেন এই সত্তা এবার পরিবারের সবাইকে একে একে বলির পাঠা বানাবে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে আবার সেই তান্ত্রিক কবিরাজকে ডেকে আনলেন। তবে রাস্তাটা যেন খুবই অস্বাভাবিক। আশেপাশে গাছপালা রাস্তা থেকে ঢেকে যাচ্ছে, যেন দাদির শ্বশুরকে যেতেই দেবে না। খুব ভীতি দিয়ে দাদির শ্বশুর অবশেষে কবিরাজের উঠানে পা রাখলেন। এরপর কবিরাজকে দ্রুত সব ঘটনা বলে তাকে আবার তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কবিরাজ উঠানে পা রেখেই সেই ভিটায় থাকা মাটির কলসি আর দাদির ঝুলন্ত অবয়ব দেখে শিউরে উঠলেন।
তিনি ভয়ার্ত গলায় বললেন যে এই অশুভ শক্তি কেবল তাদের শরীরে ঢুকে ক্ষান্ত হয়নি, সে তার রক্তের সাথে মিশে গেছে, নিজের খাঁচা বানিয়ে ফেলেছে তার শরীরকে। একে এখন পুরোপুরি তাড়াতে গেলে তাদের হৃৎপিণ্ড ফেটে প্রাণ চলে যাবে। এই সমস্যা থেকে বের হতে একমাত্র পথ হলো জাদুকারী বন্ধন দিয়ে শয়তানকে দাদির ভিতরে সুপ্ত রেখে দাদিকে সাময়িক অচেতন করা। কিন্তু বন্ধন সামান্য আকলা হলেই সব শেষ। অর্থাৎ এই পিশাচটিকে দাদির মধ্যেই রাখা হবে, তবে এটি দাদির কোনো ক্ষতি করতে পারবে না এবং দাদিও স্বাভাবিক থাকবেন। সেই রাতেই কবিরাজ এক অতি বিপজ্জনক তান্ত্রিক সাধনায় বসার কথা বললেন। কবিরাজ দাদির শ্বশুরকে কিছু জিনিস আনতে বললেন, যেগুলো হলো 4টি পিতলের পাত্র, যাতে ভর্তি থাকবে সিদ্ধ চাল আর থাকবে পঞ্চবর্ণ। পঞ্চবর্ণ বলতে এখানে বোঝাচ্ছে আতপ চালের গুঁড়ো, হলুদ মেশানো চাল, চন্দন কাঠের পুরানো ছাই, কবরের 1 চিমটি মাটি, 2টি ডাব এবং জ্যান্ত মুরগি, আগরবাতি এবং মোমবাতি, আর একটি চেয়ার এবং একটি কালো কাপড়। দাদির শ্বশুর সেই সব জিনিস জোগাড় করে কবিরাজকে দিলেন। তিনি শ্বশুরকে বললেন, এই 4টি পাত্র বাড়ির উঠানের 4 কোণে রেখে আসুন। এরপর কবিরাজ সেই পঞ্চবর্ণ দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করলেন এবং বৃত্তের মধ্যে চেয়ারটিকে রাখলেন। এরপর দাদিকে লোহার শিকল দিয়ে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হলো। দাদির চোখ সেই কালো কাপড় দিয়েও বেঁধে দেওয়া হলো। কবিরাজ মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে বৃত্তের চারপাশে রাখলেন। এরপর তিনি শুরু করলেন কিছু দোয়া দরুদ মন্ত্র পড়া। মন্ত্র শুরু হতেই চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। ঘরের ভেতর ধূপের ধোঁয়ার মতো লাল আলো তীব্র আওয়াজ জ্বলতে লাগলো। দাদি চেয়ারের মধ্যে খুব জোরে ছটফট করছেন, যেন এক্ষুনি সবকিছু ভেঙে তিনি বেরিয়ে আসবেন। লোহার ছিগল ছেড়ে ফেলার জন্য জোর খাটাতে লাগলেন এবং দাদির বুক ফাটা এক বিকট পৈশাচিক হুঙ্কার ভেসে এলো, তোরা আমাকে কতক্ষণ বেঁধে রাখবি? এই মাটির কলসি আমার ঘর, আর এই নারীর রক্ত আমার বলির পাত্র। একই সাথে বাড়ির পিছনে সেই মাটির কলসিটি আবার নিজের থেকে আবারও সেই লাল আলোর জন্য রতে লাগলো। কলসি গা থেকে আগুনের স্ফুলিঙ্গ আর কুচকুচে কালো ধোঁয়া বের হয়ে কবিরাজের তৈরি সীমানার উপর আঘাত হানতে লাগলো। কবিরাজ নিজের পুরো আত্মশক্তি দিয়ে হাত উঁচিয়ে দোয়ার শেষ অংশটি পরে সঙ্গে সঙ্গে মুরগিটিকে জবাই করে ফেললেন। তবে সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো, মুরগিটিকে জবাই করার পর মুরগির লাল রক্তের পরিবর্তে বেরোলো কালো বর্ণের তরল রক্ত। এরপর হুজুর সাথে সাথে ডাবগুলোকে কেটে ফেললেন এবং ডাবের পানি দাদির গায়ে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে কান ফাটানো এক বিস্ফোরণের শব্দে ঘরের সব জানালা চুরমার হয়ে গেল। দাদি এক বিষাক্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিস্তেজ হয়ে পড়লেন। তার শরীর থেকে মনে হলো কোনো এক কালো প্রকার কিছু দ্রুত কলসির মধ্যে ঢুকে গেল। এরপর তাড়াতাড়ি করে দাদিকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর হুজুর সেই একটি মাদুলি এবং তাবিজ বের করলেন। তিনি কিছু দোয়া পরে সেটিতে ফু দিতে এবং এই তাবিজগুলো দ্রুত নিয়ে কলসির গায়ে বেঁধে দিলেন। আর সেই পঞ্চবর্ণ দিয়ে সেই ভয়াল কলসিটির চারদিকটা রেখা টেনে দিলেন। পরদিন সকালে দাদি চোখ মেললেন। তিনি স্বাভাবিক মানুষের মতোই দাদির শ্বশুরকে চিনতে পারলেন, কথা বললেন, কিন্তু তার গায়ের রং আগের মতো উজ্জ্বল ছিল না। ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে গিয়েছিল। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, যেন চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কবিরাজ জ্যান্ত মানুষ হয়েও ক্লান্ত ও ফ্যাকাশে মুখে দাদির শ্বশুরকে ডেকে শেষ শোকবার্তা দিলেন যে দাদি আপাতত সাময়িক সুস্থ হয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে শয়তান ধ্বংস হয়নি। পিছনের সেই রক্তবর্ণ মাটির কলসিটি নিজের জায়গাতে অক্ষম ও জাগ্রত হয়ে রয়েছে। এরপর কবিরাজ দাদিকে একটি তাবিজ দিলেন এবং আরো কিছু বললেন, ভুল করেও দাদির গলা থেকে ওই তাবিজটি যেন খসে না পড়ে। যদি খসে পড়ে তবে শয়তান দ্বিগুণ পৈশাচিকতা নিয়ে আবার জেগে উঠবে। কবিরাজের সেই অলৌকিক তাবিজ মাটির কলসির গায়ে বেঁধে দেওয়া হলো শক্ত করে এবং চারপাশের পঞ্চবর্ণের মন্ত্রপুত রেখা টেনে দেওয়া হয়। পৈশাচিক সেই তাণ্ডবের তীব্রতা কিছুটা কমে এলে দাদি ধীরে ধীরে রক্তশূন্য ফ্যাকাশে শরীর নিয়ে আবার স্বাভাবিক মানুষের মতো কথা বলতে আর টুকটাক কাজ করতে লাগলো।
তবে বাড়ির পিছনের বাঁশঝাড়ে রাখা সেই রক্তবর্ণ কলসিটি একদম নিজের জায়গাতেই স্তব্ধ শিকারীর মতো রটে রইল। কবিরাজের কড়া বন্ধনের কারণে শয়তানটি বড় কোনো ক্ষতি করছিল না ঠিকই, কিন্তু পুরো বাড়িটা এক অশুভ আবহ কিন্তু পুরোপুরি মুছে যায়নি। প্রায়শই দেখা যেত কলসিটা থেকে এক অদ্ভুত খসখস শব্দ, শুকনো হাড় চিবানোর আওয়াজ কিংবা বাতাসে মরা প্রচুর মাংসের দুর্গন্ধ ভেসে আসতো। তবুও পরিবারের সবাই নিজেদের মনকে সান্ত্বনা দিল, কমপক্ষে প্রাণহানি তো হচ্ছে না। হ্যাঁ, দ্বিতীয় পর্ব আপাতত এইটুকুই। খুব শীঘ্রই আমি সিয়াম আসছি আপনাদের মাঝখানে তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।